ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজ এনএন টেলিভিশন স্টুডিওতে ঈদ আনন্দ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ সিনিয়র আইনজীবী আমাদের রাসেল ভাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই ঈদ আনন্দ অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এবং এই ঈদ আনন্দ অনুষ্ঠানে যারা সহযোগিতা করছেন, ক্যামেরাম্যান, তারপর আরো যারা আছেন, এই অনুষ্ঠানের যে উপস্থাপক অ্যাডভোকেট শম্ভুনাথ শাহ সৈকত, আমার ছোট ভাই, অত্যন্ত প্রিয় ভাই এবং আমাদের নারায়ণগঞ্জ জজ কোর্টের অত্যন্ত প্রথিতযশা আইনজীবী, যাকে সবাই এক নামেই চেনে এবং সবাই খুব স্নেহের ছোট ভাই হিসেবে তাকে খুব ভালোবাসে। তাকে সহ সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে ধন্যবাদ। এছাড়া উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদিকা আমাদের আপু, আমাদের প্রাণপ্রিয় এবং খুব খুব আমাদের ভালোবাসার আপু সিমি আপা। আপা কেমন আছেন? ধন্যবাদ সৈকত ভাই, সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ঈদ আশা করি সবার খুব ভালো কেটেছে, আমারও খুব ভালো কেটেছে। এই ঈদ আনন্দ অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এবং ঈদ এনএন টিভির উপস্থাপক অ্যাডভোকেট সৈকত ভাই এবং এনএন টিভির সমস্ত কলাকৌশলীকে আমি ধন্যবাদ জানাই এবং সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আসলে ঈদ তো একটা আনন্দের বিষয়, ঈদ তো একটা স্মৃতি। ঈদটা মানুষের জীবনে প্রতি বছরই আসে, আমাদের শৈশব থেকে বর্তমান পর্যন্ত সকলের জীবনে ঈদ এসেছে, আসবে। আমরা যতদিন বাঁচবো আমরা ঈদটা আমরা কাটাবো আনন্দ সহকারে, এবং কারো দুঃখ, কারো আনন্দ, বেদনা, সকল কিছু নিয়েই কিন্তু আমাদের ঈদ। যাই হোক, আমাদের এবার আমি রাসেল ভাইয়ের কাছে যাব। রাসেল ভাই, আর প্রত্যেকটা মানুষের জীবনে ঈদ আসে, ঈদ চলে যায়। আপনার জীবনের ঈদ সম্পর্কিত আপনার শৈশবের কিছু স্মৃতিময় কিছু আমরা জানতে চাচ্ছি। আসলে সত্যিকার অর্থে আমাদের যে ঈদগুলো বিগত জীবনে আমরা কাটিয়ে এসেছি, তার চেয়ে বর্তমান যে ঈদ কাটাচ্ছি সম্পূর্ণ বৈপরীত্য আমি লক্ষ্য করছি। কারণ আমাদের সময়কার সময়ে ঈদ মানে একটা ঈদের আনন্দটা একটা স্পেশাল আনন্দ ছিল। তখন আমরা ঈদের 3 দিন 4 দিন আগে থেকে আমাদের যে জামা কাপড়গুলা ঈদের জন্য আমাদের বাবা মা আমাদেরকে কিনে দিতেন, সেগুলোকে সুন্দর করে পরিপাটি করে ঈদের দিন সকালে আমরা সেগুলো পরে বন্ধুবান্ধবের বাসায় যেতাম। তারপর বন্ধুবান্ধবদের নিয়ে আনলফুল বলা যায় না ঠিক, মানে যেখানে পিতামাতার অন্য সময় নিষেধ করতেন ওই সমস্ত এরিয়ায়, যেরকম আমাদের বাড়ির কাছে মেরি অ্যান্ডারসন বলে একটা এলাকা আছে, ওইখানে বিনোদনের জন্য খুব সুন্দর এলাকা, পার্ক টার্ক আছে, ওইখানে এই স্বাভাবিকভাবে আমাদের বাবা মা আমাদের ওইখানে যেতে দিতেন না, কিন্তু ওই দিন আমরা দল বেঁধে ওইখানে যেতাম, যেয়ে খুব আনন্দ করতাম। তারপর দেখা গেছে বিকালের দিকে যখন পরন্ত বিকেল, জামা কাপড় খুলে, আমরা তখন ছোট ছিলাম, আমরা বুড়িগঙ্গা নদী আমাদের বাড়ির পাশে, নদীতে ঝাঁপায়া পড়তাম, আবার লঞ্চে উঠতাম, আবার ঝাঁপায়া পড়তাম, আবার উঠতাম, তারপর ভেজা কাপড় শুকিয়ে আবার বাড়িতে চলে আসতাম। বাড়িতে আসলে অনেক সময় বাবা মা একটু বকুনিও দিত হালকা পাতলা, যে এত রাত করলি কেন। এখনকার সময়ে দেখা যাচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে আমরা আগে যেভাবে ঈদ আনন্দ উপভোগ করেছি, ওদের আনন্দের উপভোগটা ওরা অন্যভাবে এটা সেলিব্রেট করতেছে। বিশেষত আমি মনে করি এটার জন্য মোবাইল কালচারটাই অনেকাংশে দায়ী, কারণ মোবাইলের ভালো সাইড মন্দ সাইড দুইটাই আছে। তো আমাদের যে ছেলেমেয়েরা আছে তারা এমনভাবে এটাকে মিসইউজ করতেছে যে এটার বদলতে বিভিন্ন জায়গায় বিভিন্ন হানাহানি, মারামারি, তারপর নিজেদের মাঝে আত্মকোন্দলে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। আনন্দের নামে তারা দেখা যাচ্ছে যে আনন্দ নয়, নিরানন্দের কিছু কাজ করবার তারা করে অপসংস্কৃতি ঢুকে গেছে, যার জন্য আমাদের সবসময় টেনশনে থাকতে হয় যে ছেলে মেয়ে কোথায় গেল, কি করলো। কিন্তু তৎকালীন আমলে, মানে আমাদের আমলে, এই টেনশনটা আমাদের গার্ডিয়ানরা পোহাইতো না, যে একটা মানে আনলফুল কোনো কাজ আমার ছেলে করে ফেলবে, এরকম টেনশন তাদের মাথায় কাজ করতো না। আমি মূলত এটাই বলতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে 1 মাস সিয়াম সাধনা করে আমরা ঈদের আনন্দে উপভোগ করছি। ঈদ আসলো 1 মাস সিয়াম সাধনার পর। প্রতিটা বছরই আপনার জীবনে এসেছে, কিন্তু শৈশবের যে একটা আনন্দটা ছিল সিয়াম সাধনা, এখনকার সিয়াম সাধনা, দুইটা কিন্তু একটু ডিফারেন্স, একটু পার্থক্য ছিল। তখন তো আপনি শৈশব ছিলেন বা ছোট ছিলেন, তখনকার এই 1 মাসের রমজানের পরে যে ঈদ আসে তখনকার অনুভূতিটা সম্পর্কে জানতে চাচ্ছি। ধন্যবাদ সৈকত ভাই।
আসলে ওই টাইমের রমজানটাও ছিল অন্যরকম। দেখা যায় ছোট ছিলাম, ছোটবেলা হয়তো বাবা মা রোজা রাখতে দিত না, যে পারবে না, তখন দেখা যেত কিছু রোজা না খেয়েই থাকতাম, যে না রোজা রাখতেই হবে, একটা অন্যরকম আনন্দ ছিল। রোজা করার পরে ঈদটা তো একটা মানে পরম আনন্দের, যেটা হচ্ছে যে ছোটবেলায় যেটা রাসেল সাহেব বললো যে আসলে আমাদের কোনো বাধা ছিল না, সারাদিন মানে আমরা ঘোরার আনন্দ, ঈদের যে আনন্দ শুধু একদিন না, মানে 7 দিন, 7 দিনই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, তারপরে আনন্দ করা। আর তখন মানে বাবা মার কোনো গাইডের মধ্যে থাকতাম না আমরা, তখন কিছু বলতো না আমাদের, যখন হ্যাঁ স্পেশাল ছিল, মানে খুবই স্পেশাল, মানে ঈদ আনন্দ আসলে ছোটবেলার ঈদ ভোলা যায় না। ওই ঈদ এখন দেখা যায় ঈদ আসে আমরা নিজেরাই গার্ডিয়ান, আমাদের তো এখন বাধা দেওয়ার কেউ নাই, তারপরও দেখা যায় যে ছোটবেলার মজাটা পাই না, নিজেরাই দায়িত্বশীল হয়ে গেছি। দেখা যায় ছেলে মেয়েদের বলতে গেলে নিজেদেরই মনে হয় যে আমরাও তো এক টাইমে খুব আনন্দ করতাম, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করতাম, তখন তো মানে আমরা বাধা পাই না। এখন ওদের বাধা দিতে যাবো, আচ্ছা মানে ওদের আনন্দ দেখলে এখন মনে হয় যে আমাদের ছোটবেলাটাই ভালো ছিল, ফিরে যাই সেই শৈশবে। আসলে ওই ঈদ ভোলার না, ওগুলা আর আসবে না আমাদের জীবনে। আসলে বড় হয়ে গেছি তো মনে হচ্ছে বড় থেকে ছোটবেলাটাই খুব ভালো ছিল। আপনার জীবনে শৈশবের মানে সবচেয়ে স্মৃতিময় একটা মুহূর্ত আমরা জানতে চাচ্ছি। শৈশবের স্মৃতিময় মুহূর্ত আসলে তখন আমি ক্লাস 3 ছাত্র, আমি ক্লাস 3-তে পড়ি। তো 3 বন্ধু মিলে আমরা প্ল্যান করলাম যে ঈদের দিন রাতে আমরা ওই পাশের বাড়িতে খুব অনেক মুরগি পালে তারা, হ্যাঁ প্রায় 20-25টা মুরগি। তো মাঝে মাঝে আমরা বলতাম যে আন্টি আমাদের ডিম টুম খাওয়ায়েন। তো তারা বলতো যে কেন মুরগি তোমরা পাইলে নিতে পারো না, আমরা অনেক কষ্ট করে মুরগি পালি, হ্যাঁ তোমাদের ডিম টিম খাওয়াতে পারবো না। তখন আমরা 3 বন্ধু মিলে প্রোগ্রাম করলাম যে মুরগিগুলো আমরা সব মানে চুরি করবো এবং খেয়ে ফেলবো। তো যেই কথা সেই কাজ। ওই দিন রাত্রে আবার বৃষ্টি আসছিল, ঈদের দিন রাত্রে, তো বৃষ্টির কারণে সবাই ঘরে ঢুকে গেছে। ওই মুরগির যে খোয়ার লোকাল ভাষায়, সেই খোয়ারের ভিতর মুরগিগুলো ঠিক মতোই ঢোকা ছিল। আমাদের 3 জনের মধ্যে একজন খুব দুষ্ট ছিল, সে মুরগি কিভাবে সাউন্ড বেঁধে রেখে খোয়ারের ভিতর থেকে বের করতে হয় সে আবার এটা জানতো, স্পেশালিস্ট এই ব্যাপারে, চুরির ব্যাপারে। তো আমাকে বললো আমার একটা গামছা দাও। তো আমি গামছা দিলাম, কি গামছা দিয়ে কি হবে, কয় দাও না গামছা দাও। দিলাম, ও গামছাটাকে পুরোটাকে ভিজে হাতের মধ্যে পেঁচালো। তো পেঁচায় তারপর দেখলাম যে আসলেই ছোট একটা ব্যাগ নিয়ে গেল, ব্যাগের মধ্যে 5-7টা মুরগি নিয়ে আসলো, কোনো সাউন্ড নেই। আমি জিজ্ঞেস করলাম যে এটার ইয়েটা যে আওয়াজ হয়, তো তোমার আওয়াজটা হইলো না কেন? ওই যে ভিজা গামছাটা যখনই মুরগির বুকের তল দিয়ে ঢুকাই দিছি না, তখন ওই একটু আনন্দ এবং একটু শীত অনুভব করার কারণে ওর কণ্ঠ দিয়ে শব্দ বেরোয় নেই, যার জন্যই মুরগিগুলো আমি ঠিক মতো ব্যাগে নিতে পারছি। তো ওই রাত ভর এগুলা কাটাকাটি করলাম। তারপর রাত 4টার দিকে এগুলা রান্না বাড়া করে, ছেলেদের হাতের রান্না যেরকম হয় আর কি, কোনো রকম সিদ্ধ করে এই মরিচে এত বেশি দিছি যে খাওয়াই যাচ্ছিল না, আবার একটু পানি দিছি, পানি দিয়ে কোনো রকম খেয়ে ঘুমাইছি। তারপর তো পরের দিন মানে 9টা-10টার দিকে মহিলার চিৎকারে আমাদের ঘুম ভেঙে গেছে। পরে আমরা আমাদের মতো করে একদিকে চলে গেছি, আমাদের আর পায় নাই, আর ধরতেও পারেনি। এই বিশেষ করে এই স্মৃতিরে আমাকে সারা জীবন তাড়িত করে বেড়ে যে এই মহিলার ইয়েগুলা আমরা নিজেরা খেয়ে ফেলছিলাম। আসলে ঠিক ছিল না, এটা খুব খারাপ কাজ করছি। পরবর্তীতে মহিলাকে আমরা যখন অ্যাবল হয়ে উঠছি, আমরা যখন টাকা পয়সা ইনকাম করছি, অন্যভাবে মহিলাকে সহযোগিতা করে দিছি, কিন্তু মহিলা বুঝতে পারেনি যে যেমন নিজের মনের ভিতরে পাপবোধ কাজ করার কারণে আই থিঙ্ক দ্যাট তখন আমরা 3 জন মিলে বলছি যে এই ঈদে আন্টির একটা কাপড় গিফট করে দেবো। যদি বলে তোরা আমাদের কাপড় দিলে কেন, না আমরা তো নতুন চাকরি টাকরি করি, কাজকর্ম করি, আপনি একজন অ্যাডভোকেট হয়ে গেছেন, হ্যাঁ এটা 30 বছর আগে, আমার তো প্র্যাকটিসিং লাইফ 30 বছর চলছে। তো যখন প্রথম সনদ পাইছি, কিছু টাকা পয়সা পাইছি, তো আমরা মিলে একটা কাপড় কিনে মহিলাকে গিফট করে দিচ্ছি, নিজের পাপবোধ থেকে কিছুটা নিজেকে একটু রেহাই করছি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার জীবনের একটা স্মৃতিময় একটু ঈদ সম্পর্কে জানতে চাচ্ছি। স্মৃতিময় ঈদ হচ্ছে আসলে আমার নানা বাড়ি মুন্সিগঞ্জ, তো মুন্সিগঞ্জে খুব মজা হতো ঈদের মধ্যে। আমরা সবাই, আমার অনেক খালতো ভাই বোন ছিল, সবাই মিলে মানে ঈদে খুব মজা করতাম। তো আমরা অবশ্য এরকম চুরি করার ইয়েতে ছিলাম না, তবে আমরা খুব মানে আদর পেতাম। আমি হচ্ছে মানে নানা বাড়ির দিক দিয়েও বড় এবং দাদা বাড়ির দিক দিয়েও বড়, দেখা যাচ্ছে তখন ঈদের মধ্যে মানে খুব মজা হতো। মানে
চারিদিক থেকে শুধু এত টাকা পেতাম, মানে সালামির কোনো ইয়ে ছিল না। এই যে খালাম্মারা মামারা সবাই অনেক সালামি দিত, এবং এই নতুন নতুন নোট এগুলা নিয়ে সবাই চলে যেতাম ঘুরতে। তারপরে সবাই দল বেঁধে মানে সিনেমা দেখা একটা শখ ছিল আগে খুব, মানে তখনকার সময় একটা পরিবেশ ছিল। আর নতুন ছবি আসলেই তো দেখা, ঈদে মানে সিনেমা দেখা আর মানে ঘোরা, চটপটি খাওয়া, ফুচকা চটপটি তো আছেই, এগুলা খুব মানে এগুলা করতে করতে দেখা যাচ্ছে একদিন আমরা নানা বাড়ি, তো নদী তখন তো আর ডিচ ছিল না, স্পিড বোট ভাড়া নিয়ে সবাই ঘুরতে গেলাম। মানে খুব মজা করি, সব অনেক মানে 10-15 জন, সবাই খুব মজা হয়েছিল ওইখানে। না খালতো ভাই বোন, হ্যাঁ ভাই বোন, সাথে 2-1 বান্ধবী ছিল পাশে, কিন্তু বন্ধু ওই টাইমে আমরা খুব মানে আমি আমার মাকে খুব ভয় পাইতাম, আমার মা অনেক রাগী ছিল। ও মানে ওইরকম পরিবেশ বা ওইরকম সুযোগ আমি না ভাইয়ার সামনে না, ভাইয়ার জীবনে তো ওনার ফ্রেন্ডের অভাব নাই, কিন্তু আমার খুব কম, গোটা কয়েকটা, আমার ওরকম কোনো ছিল না বললেই হয়। আমার মানে মাকে ভয় পাইতাম, তো ওইরকম সুযোগ পাইনি জীবনে কখনো, মানে বন্ধুদের সাথে ঘোরার। মানে সুযোগ পাইলে হ্যাঁ সুযোগ পাইলে তখন ছিলাম, কারণ সুযোগ পাওয়ার যখন টাইম, এসএসসি পাস করার পরেই তো বিয়ে হয়ে গেল, মানে ওই যখন কলেজের লাইফটা তো এনজয় করতেই পারি না, সেই জন্যই আর কি। তখন ওই ঘুরতে গিয়ে ওইখানে সারাদিন ওইখানে পিকনিকের বনভোজনের মতো আমরা সবাই মিলে মানে খাওয়া দাওয়া করে সারা এলাকা ঘুরে অনেক ছবি টবি তুলে রাতের বেলা, মানে খুবই মজা হয়েছিল, মানে ওই দিনটা আসলে ভোলার না। ধন্যবাদ আপনাকে। আসলে শৈশবটা একটা স্মৃতিময় একটা বিষয়। আসলে আমরা এখন দেখা যাচ্ছে আপনি বাংলাদেশের একজন বিজ্ঞ আইনজীবী, আপনি একজন বড় আইনজীবী, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একাধিকবার আপনি কমিটিতেও ছিলেন, স্যার তো সিনিয়র আইনজীবী, প্রায় প্র্যাকটিসের বয়স প্রায় 30 ইয়ার্স। আমরা কিন্তু শৈশবে দেখা যায়, আজকে আপনি লার্নেড, সকলে আমরা লার্নেড, কিন্তু দেখা যায় আমাদের শুরু কিন্তু হয়েছে কিন্তু এই সরসরিয়া কক্ষ দিয়ে। আমরা কিন্তু আসলে এখন অনেক মোটা মোটা বই পড়তে পড়তে দেখা যায় এই সরসরিয়া কক্ষ ভুলে যায়, বা অনেক সময় মেমোরি থেকে অনেক সময় সরে যায়। আজকে আমরা দেখবো স্যারের কাছ থেকে আমরা সেই ছোটবেলা আমরা সরসরিয়া কক্ষটা আমরা দেখি, একটা না কতটুকু বলা যেতে পারে এবং আমরা জানতে চাই। সত্যি বলতে পারবো কিনা জানি না, তারপর যেহেতু আপনি বলেছেন যতটুকু পারি বলার চেষ্টা করবো। আমরা যেটা হচ্ছে আমাদের বিট, রাইট বেসিক, যেটা বেসিক সরয় সরয়া রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ রস্যই এ ওই উ ঔ ক খ গ ঘ উম সরি পারে। আসলে দর্শক, আসলে এটা কোনো বিষয় না। দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে মূল ভিত, এর কথার অর্থ হচ্ছে আমরা যে মূল ভিতকে আমরা অবশ্যই জাগ্রত রাখতে হবে। আমরা অনেক মোটা মোটা বই পড়তে পড়তে দেখা যায় সেই বিষয়টি আমরা স্মৃতি থেকে অনেকটা আমরা চলে যাই, এমনিতেও তো এখন অনেক কিছু মনে রাখতে পারা যায় না বয়সের কারণে। ধন্যবাদ। আসলে এটা কোনো বিষয় না, কিন্তু আমাদের জানতে হবে, আমাদের সেই জানাটা আমাদের উচিত, মনে রাখা করতে। আমি একটু এবার আপনার কাছ থেকে জানতে চাই সরসরিয়া কখন। আচ্ছা, কারণ এটা আমাদের শৈশবের একটা ভিত, আমাদের এই আজকে লার্নেড হওয়ার পিছনে কিন্তু সেই ভিতটা কিন্তু সরসরিয়া কখন থেকেই হয়েছে। হ্যাঁ অবশ্যই, এটা অবশ্যই। আচ্ছা, চেষ্টা করি আর কি। ক খ গ ঘ ম চ ছ পরিকার জ জানীয় ট ঠ ড ঢ দন্তান্ন প ফ ব বহ মদিনান্ন। আসলে কি করছি, উল্টা পাল্টা হয়ে গেছে, আমি ভুলে গেছি। আমরা ভুলে যাই, কিন্তু স্মৃতিকে আমরা শৈশবকে যেমন আমরা আমাদের হৃদয়ে গেঁথে রাখতে হবে, তেমনি করে আমাদের সেই ভিত দেখা যাচ্ছে আমাদের এই সামান্য জিনিস যে আমাদের মানে স্মরণে নেই, এই জিনিসটা আমরা মনে মানে আমরা নিজেরাই ভুলে যাই, আমরা নিজেরাই নিজেকে ভুলে যাই যে আসলে ভিত আমাদের সত্যি ফাউন্ডেশন, আমাদের ফাউন্ডেশনটা অবশ্যই আমাদের প্রয়োজন। ধন্যবাদ আপনাদের। আসলে মানুষের জীবন একটু শৈশব থেকে যৌবন থেকে মানুষের বর্তমান সময় এবং এক সময় আমরা বৃদ্ধ হয়ে মানুষ মৃত্যুর কোলে ঢলে যায়। আপনার জীবনের যে ইয়াং লাইফের জাস্ট একটা টিনেজ লাইফ, তখনকার জীবনের এটা কেমন ছিল এই সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে যে জায়গায় বসে, যে পরিবেশে, যার সামনে আমাকে বসাইছেন, এখানে বসে আমার টিনেজ লাইফের ঈদ সম্বন্ধে যদি বলতে যাই, তাহলে হয়তো আজকে রাতে আমার খাবার জড়তে নাও পারে। তারপরও আপনি যখন বলছেন
অনুষ্ঠানের স্বার্থে, ঈদ আনন্দের স্বার্থে আমাকে কিছু বলতেই হয়। সেটা হয়েছে টিনেজ লাইফ বলতে তো বোঝায় যে আসলে 17-18 বছর বয়স যখন, সেটি টিনেজ লাইফ আমরা বুঝি মেনলি। কারণ ওই টাইমেই ছেলেমেয়ের আনন্দ করে বেশি, বন্ধু বান্ধবী, তারপর যাদেরকে ভালোবাসার কারো কেউ যদি থাকে তাদেরকে নিয়ে ঘোরে। তো সত্যিকার অর্থে আমি যখন কলেজে পড়াশোনা করি তখন আমার বেশ কয়েকজন ফ্রেন্ড ছিল এবং কয়েকজন বান্ধবীও আমার ছিল। আমাদের একটা গ্রুপ ছিল। তো এই গ্রুপের মধ্যে আমার বিশেষ একজন বান্ধবী ছিল যাকে আমি খুব পছন্দ করতাম, লাইকও করতাম, কিন্তু কোনোদিন তাকে বলতে পারি নাই। মানে ওই সময়টার কথা আমি বলতেছি, মানে টিনেজ লাইফে। হ্যাঁ, টিনেজ লাইফে ওই টাইমে আমরা এমনভাবে গড়ে উঠছি বাবা মায়ের চাপের মধ্যে যে এখন ছেলেমেয়েরা যেমন ঠুস ঠাস করে বলে ফেলে, আমাদের চেম্বারে এসে বলে যে আমি বিয়ে করতে আসছি, বিয়ে করাই দেন, হ্যাঁ বাবা না জানলে বাবাকে ম্যানেজ করব, এই ধরনের সাহস তো আমরা করতেই পারতাম না। তারপর ঘোরাফেরার বিষয়ে ঠিক এরকমই। তো ওই আমি যার কথা বলতেছিলাম যে তার সঙ্গে আমি বিভিন্ন সময় মনে করেন চাইনিজ, আমাদের তিতুমির কলেজে পড়তাম আমি, বান্ধবী। তো তিতুমির কলেজে বান্ধবী প্লাস অনেকটা মনের কাছাকাছির মানুষও বলতে, তাকে আমি ডিজায়ার করতাম যে আমি যদি ফর ফিউচার লাইফে তাকে আমার জীবন সঙ্গী হিসেবে। না, ও এটা জানে না, এই সম্বন্ধে আমি বলিনি তাকে, বা বলার মতো ওরকম প্রসঙ্গ। সে দেশের বাইরে, মানে আউট অফ বাংলাদেশ, প্রায় 25 বছর আগে সে বাংলাদেশের। আমি বলি আপা, এটা কিন্তু ভাইয়া কিন্তু মন থেকে এবং টাচ করে কিন্তু কথাটা বলছে। আসলে না না না, আমাদের এখন মানে যে বয়সটা, এই বয়সে এখন মাইন্ড করার কিছু নাই আসলে। 25 বছর আগে সে বাংলাদেশ থেকে চলে গেছে, সে ভালো বর পাইছে, বিয়ে করে আমেরিকার থাকে। তো ওখানেই সে ভালো এস্টাবলিশড। একদিন একটু নক করছিলাম ইয়েতে, তো তার রিসেন্ট না, গত 1.5-2 বছর আগে নক করছিলাম। খুব কষ্ট করে তার ইয়েটা, প্রোফাইলটা আমাকে জোগাড় করতে দিচ্ছে। জীবনের প্রথম স্মৃতি। তো ওই তাকে নক করার পর সে বলল, আপনাকে তো আমি চিনতে পারতেছি না। তো আমি বললাম যে তুমি আমাকে চিনতে পারতেছো না, আমি তিতুমির কলেজের রাসেল। হু ইজ রাসেল? আই ডোন্ট নো রাসেল। তারপর আমি বলতেছি, তোমার ডানা ভাই কেউ আছে? হ্যাঁ, থাকতেই পারে, আমার হাজবেন্ড ওই যে ঘরে শুয়ে আছে, দেখেন এই যে। মানে আমি ভিডিও কলে কথা বলতেছিলাম। ও কিন্তু আমাকে দেখার জন্যই ভিডিও কলটা রিসিভ করছে, এবং আমার নাম থেকে গেছে, তো ও ট্রেস আউট করতে পারছে যে এটা আমার কল। তো মেয়েরা যে বিয়ের পর স্বামীকে কতটা ভয় পায় এবং এক্স ফ্রেন্ড বা এক্স প্রেমিকের সঙ্গে কথা বলতে কতটা ভীত সন্ত্রস্ত থাকে, এটাই তার প্রমাণ। তখন আমি বললাম, তুমি মনে হয় ভুল করতেছো, তুমি আমাকে চিনতে পারতেছো না। আমার পুরো নাম কাজী তরিকুল আলম রাসেল, আমরা ওই যে একসাথে পড়তাম, আমরা তিতুমির কলেজের বি সেকশনে ছিলাম, তাও মনে করতে পারতেছো না? রাইট নাও আই ক্যানট ফাইন্ড ইউ, সরি এক্সট্রিমলি সরি, আমি ফোনটা বন্ধ করে দিচ্ছি। ফোনটা বন্ধ করে দিল। আমি ইনস্ট্যান্টলি তখন খুব কষ্ট পেয়েছি। পরবর্তীতে ও আমাদের এই দুইজনের সাথে আবুল নামে একটা ছেলে ছিল, ও বর্তমানে ক্লাসমেট, ও বর্তমানে লন্ডন সেটেলড। তো ওর সঙ্গে কিছুদিন আগে দেখা হয়েছে। আমি বললাম এই ঘটনা, আরে মেয়েরা কি পরের ঘরে চলে গেলে আর এগুলো মনে রাখে? আর ও তো তোর কাছ থেকে কম খসায় নাই, মানে টাকা পয়সা খুব খসাইছে আর কি, বিভিন্ন খাবার দাবার। ওর বান্ধবী ছিল আরো 2জন, ওই যখনই আমার নিয়ে এদিক সেদিক যাইতো বলতো চলো আমার বান্ধবীর এটা খাবে ওটা খাবে, আমি অকাতরে দিয়ে যেতাম। আমি ভিতর থেকে তাকে কিন্তু খুব টাচ এবং ভালোবাসা কিন্তু সৎসাহস নিয়ে কিন্তু কথা বলছি। আমি ভিতর থেকে তাকে খুব লাইক করতাম এবং মনের থেকেও লাইক করতাম, কিন্তু তাকে বুঝতে দেয়নি কোনোদিন। সে ফ্রেন্ড হিসেবে নিছে, মানে জীবনের প্রথম সে ফ্রেন্ড হিসেবে নিছে। জি, সে ফ্রেন্ড হিসেবে নিছে, কিন্তু আমি তাকে ফ্রেন্ড প্লাস ওইটা হিসেবেও নিছি। কিন্তু এই প্লাসটা আমি তাকে কোনোদিন মাইনাস হয়ে গেছে, এবং তাকে আমি কোনোদিন বলতে পারিনি যে আই লাভ ইউ, এই কথাটা আমি তাকে বলতে পারিনি। মানে দুজনের এই কথাটা এক হইতেই সে আমার জীবন থেকে হারিয়ে গেছে।
আসলে ওই সময়টাই পাওয়া যায় না। যাই হোক, ধন্যবাদ। ওই লাভ ইউ, আই লাভ ইউ বিষয়টা এখন আমরা চাই আমার আপাকে সেই বিষয়টা বলা হোক, এবং ওই লাভটা আমার আপার প্রতি সদা সর্বদা যেন থাকে, সেটি আমরা এটা যেহেতু ইউ আর অলসো এ লয়ার, আই এম এ লয়ার, আপনি জানেন যে আমাদের কাপল আমরা একসাথে গাড়িতে করে বাসা থেকে বেরোই, কোর্টে আসি, আবার একসাথেই দুজন বেরিয়ে যাই। আমার মনে হয় অনেকে এটা নিয়ে ঈর্ষান্বিত হয়, যারা দুজন এইভাবে একসাথে লেগে থাকে কেন পারে না যে রাসেল সাহেব অন্য অন্য বন্ধুদের সাথে আড্ডা মারতে, বাইরে যাইতে। আমাদের জানা মতে আমরা দেখি যে আসলে সত্যি আপনারা যখন একসাথে বাসা থেকে কোর্টে আসেন গাড়ি করে এবং একসাথে চলে যান, আমরা সত্যি হিসান্বিত হই না, আমরা আনন্দিত হই। দর্শক, আসলে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমাদের রাসেল ভাই এবং আমাদের সিমি আপা ওনারা কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, কিন্তু যেই কথাটি বলছেন উনি আসলে মন থেকে ওনার জীবনের গোপন মনের ভিতরে সুপ্ত কথাটি কিন্তু আজকে আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকেও জানাচ্ছে, এবং আপা কিন্তু তাতে কিন্তু কোনো বিচলিত না। তবে আমার এইটার ব্যাপারে এখন স্যার কোনো ফিলিংস আমার ভিতরে কাজ করে না, কারণ আমি ওকে বিয়ে করার পর সত্যিকার অর্থে বলতে গেলে এটা এভাবে ওর সামনে বলবে যে মিথ্যা কথা বলতেছে। আমি যে লাইফ লিড করে আসছি আমার ওয়াইফকে নিয়ে, এরকম লাইফ আমার মনে হয় যে খুব কম লোকই এরকম শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে। আমরা দুজন দেশের বাইরে একসঙ্গে যাই, তারপর বাংলাদেশের ভিতরে কক্সবাজার, তারপর দিনাজপুর স্বপ্নপুরী থেকে শুরু করে কুয়াকাটা সেভারাল টাইমস আমরা ভ্রমণ করেছি। না না, শুধু ওইটা না ভাইয়া, উনি তো ওনার যে মানে মেয়ে বান্ধবী এখনো মানে যাদের সাথে যোগাযোগ আছে, আমি তো ওনার সাথে যাই, ওনাদের বাসায় বেড়াতে যাই, ঘুরতে যাই, আমি সবই জানি। মানে যেগুলা সে বলে আমার ওরকম নাই, মানে সে আমি ওরকম ওয়াইফ না যে তাকে এটা নিয়ে কেন তুমি ওর বাসায় যাবা, সেটাই সবচেয়ে বড় কথা। ওটা আমার করি। আপনার জীবনের মানে টিনেজ সময়ে আপনার জীবনে কোনো স্মৃতিময়? টিনেজ জীবনে আসলে কি, টিনেজ জীবন তো 9-10, আমি তো আসলে কলেজ লাইফটা ওইভাবে পাইনি, তো মানে কলেজ লাইফে আর কি সিঙ্গেল পাননি। হ্যাঁ ওরকম পাইনি, তবে 9-10 কোচিং এ পড়তাম আমাদের মানে টিচারদের। তো আমাদের বাড়ির পাশে আমাদের মানে পরিচিত কয়েকজন ছেলেও পড়তো, সাথে আমরাও পড়তাম। তো বুঝতে পারতাম একটা ছেলে মানে মাঝে মাঝে নক করতে চাইতো, মানে আমি বুঝে একটু মানে দূরে সরে থাকতাম, যে আমি তো বললাম না মাকে খুব ভয় পাইতাম। তো ওই লাইফটাতে মানে অনেক কয়েকদিন ঘোরাঘুরির পরে হঠাৎ শুনে একদিন আমার বিয়ে হয়ে যাবে, তারপরে আর ওই মানে সে সাহস আর পায়নি বলার জন্য। তারপরে এরকম হলো, তার এক ফ্রেন্ড হয়তো দেখছি সাথে, মানে ওনার ওই ছেলের সাথে আমি দেখেছি। তো একদিন যখন কলেজে মানে পরীক্ষা শেষে কলেজের ফর্ম তুলতে যাব, ওই টাইমে মানে রেজাল্ট দিয়েছে, তখন দেখি মানে কি যেন বলবে আর কি, আমি আর আমার একটা বান্ধবী ছিলাম সাথে, তখন বলতেছে একটু শুনেন। তখন আমি বুঝে ফেলছি যে এটা তো মানে কিছু একটা বলবে, আমি দৌড়ে লাফ দিয়ে একটা রিক্সাতে উঠে গেছি। মানে আমার বান্ধবী বলতেছে কি হয়েছে, ডাকতেছে, তুই কথা বলে, আমি কথা বলা যাবে না চলো। বিয়ের পর না বিয়ের আগে, মানে ওই টাইমে বিয়ে মানে কথা হ্যাঁ, তখন মানে ফর্ম তুলতে গেছি কলেজে, মহিলা কলেজে। তখন মানে ওই কলেজে বেরোনোর সময় কিভাবে যেন দেখছে, তা একটু কথা বলি, শুনেন আপনি একটু শুনেন। তা আমি লাফ দিয়ে উঠে, তা আমার বান্ধবী বলে, এই তুই কি বলতে যেতেছিস, শোন আমাকে কথা বলা যাবে না চলো। পরে আসলে বলতে আশ্চর্য, আমি কি ভাগ না ভালুক, আপনি একটা কথা শুনেন। আমি আর কথাই শুনি না, ভয়ে মানে তখন খুব ভয়টা কাজ করতো। আসলে তখন তো আমাদের এই যে এরকম মোবাইলের যুগ বা ফেসবুকের যুগ, আর সবাই তো এত ছিল না, তখন একটা মানে ভয় ওই জিনিসটাই। তবে হয়তো হ্যাঁ এটা বলতে পারি, হয়তো একসাথে পড়াতে একটু ভালো লাগলে রাখতো, কিন্তু ভালোবাসা জীবনে আসলে ওইভাবে আসেনি আমার। তাহলে মানে বিয়ের পরে ভালোবাসা, বিয়ের পরেই ভালোবাসা, এবং আমার ভালোবাসাটাই সলিড। ওনার তো ফ্রেন্ড আর বান্ধবীর মানে অসংখ্য, মানে উনি আবার একদিকটা ওনার এটা কি বলবো মানে একটা খুব ভালো গুণ, আপনার সাথে রাস্তায় দেখা হলো মানে 10 মিনিট কথা বলবে, আপনি মানে ওনার কাছের মানুষ হয়ে যাবেন, খুব ফ্রেন্ড। মানে উনি ওনার সাথে ট্রেনে প্লেনে যে জায়গায় যায়, মানে উনি মানে এত বন্ধু করতে পারে, মানে ওনার মানে দেখা যাচ্ছে 3-4 কথা বলছে, ওনার সাথে ফ্রেন্ড হয়ে গেছে। কিছুদিন আগে দিনাজপুর গেছি, মাত্র একটা লোক মানে 4টা কথা বলছে ওনার সাথে, দিয়ে খুব গল্প মানে করে লোক আর ফোন দেয়, ভাই কবে আসবেন, আমার বাসায় বেড়াতে আসবেন, মানে খুবই বন্ধু লোক। মাঝে মাঝে আমি কি বলি ভাই, আমি বলি যে আমি যদি আগে তোমার এই নেচারটা জানতাম, তাহলে তোমার ওয়াইফ না হয়ে আমি ফ্রেন্ড হইতাম, তাহলে সুযোগ পাইতাম বেশি সুবিধা, মানে তোমার কাছ থেকে বেশি মানে আন্তরিকতা পাইতাম। তবে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আসলে আইনজীবীদের কিন্তু অনেক স্ট্রিক্ট প্রিন্সিপাল বা অনেক কর্কশ বা কঠোর নিষ্ঠুর অনেকে মনে করে, যে আসলে ভাইয়া এবং আপারকে দেখলে কিন্তু ওনাদের চরিত্র সম্পর্কে মানে এই বিষয়টি জানলে কিন্তু অনেকে আর নিষ্ঠুর বলবে না। আসলে যে
আইনজীবী হচ্ছেন মানুষ, মন আছে, সেটা আসলে সবাই বুঝে না। আছে, এটা কিন্তু আসলে ভাই তাদের আসলে মাঝে মাঝে পেশার খাতিরে তাদের কথা বলতে হয়, আসলে সেটা তার ব্যক্তিগত জীবনে না, এটা প্রফেশনাল জীবনে। যাই হোক, আমরা ছোটবেলা অনেক কিছু আঁকি করেছি, অনেক কিছু যেমন অনেক সময় ফুল ফল বা পাখি অনেক সময় এঁকেছি। আমরা আজকে দেখব যে ভাই এবং আপা এই পাখি বা পশু যে কোনো ধরনের একটা আপনি আঁকবেন, এবং 2 মিনিটের মধ্যে আমি দেখি যে কি সুন্দর করে ফুল বা অন্য কিছু, পাখি অথবা পশু, বিশেষ করে পশু পাখি বা অন্য কিছু যেটাই হোক, এটা একটা সুন্দর করে কি সুন্দর করে আঁকতে পারে এই 2 মিনিটের মধ্যে আমরা দেখব। আমি পশু পাখি আঁকবো না, পশুটা উনি ভালো আঁকতে পারে, কিন্তু যা আঁকবেন সেটা কিন্তু আমরা দেখব, এটা নিয়ে কিন্তু আর একটা বিষয় আছে, এটা সেটা তো জানি, আমি তো এটা জানি না। উনি আবার পশু পাখি আঁকাতে এক্সপার্ট, আমি যেটা তাড়াতাড়ি পেরেছি। দর্শক, আসলে আমাদের আপা নৌকা এঁকেছে, পশু না, পাখিও না, ফুলও না, নৌকা। আসলে ওনার এই নৌকা প্রতীকটা খুব একটু প্রিয়, যেহেতু এই দলে আছি তো এই জন্য প্রিয় প্রতীক, তাই এই নৌকাটা এঁকেছে। ধন্যবাদ। আর আমাদের ভাইজান আপেল লিখেছে, একদম শর্ট, সেটা নিয়ে আর কোনো কথা হবে না। যাই হোক, আমরা জানি রাসেল ভাই যে আইনজীবী হওয়া সত্ত্বেও উনি সংস্কৃতি মনা লোক এবং সংস্কৃতির সাথে উনি জড়িত। আমি আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই, আল্লাহ, আপনার প্রিয় একটা গান। রাইট নাও আসলে গান গাওয়ার মতো তো মেন্টালিটি নাই, বিশেষ করে আমার গলাটা আপাকে একটু উদ্দেশ্য বসে করে। গেছে, তো তারপরও আপনি রিকোয়েস্ট করেছেন, এখন কি গান গাই? আসলে প্র্যাকটিস করেন, আগে হারমোনিয়াম বাজায় গান গাইতে, এখন তো আসলে অনেক গলায় যা হয়, হ্যাঁ, আমরা প্রফেশনাল না। আমার মন তো বসে না গৃহে, কান্দে সজনী গো, অন্তরে বৈরাগীর লাউয়া বাজে। আমার মন তো বসে না গৃহে, কান্দে সজনী গো, অন্তরে বৈরাগীর লাউয়া বাজে। কি করিব, কোথায় যাব, এই দুঃখ কারে জানাবো, মন মিলে তো মানুষ মিলে না, সজনী গো, ও কি করিব, কোথায় যাব, এই দুঃখ কারে জানাবো, মন মিলে তো মানুষ মিলে না। আরে আমার কথা কেউ শুনে না গো, আরে আমার কথা কেউ শুনে না, যে যার ভাবে চলে, অন্তরে বৈরাগীর লাউয়া বাজে। সত্যি সত্যি চমৎকার। আসলে প্রফেশনাল একজন আইনজীবী হওয়ার পরও যে সুন্দর একটি খালি গলায় যে আমরা সুন্দর একটি গান শুনেছি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ আপা, আপনার বিয়ে হওয়ার পর যে প্রথম কিন্তু দেখা যায় পরিবেশের সাথে সেট করা খুবই কষ্টদায়ক হয়ে যায়। অনেক সময় দেখা যায় এখন আপন বলতে কিন্তু আপনার হাজবেন্ড সবচেয়ে আপন হয়ে যায় বিয়ের পরে, স্বাভাবিক এটা। কিন্তু দেখা যায় সকলের সামনে কিন্তু তাকে খুব ডাকা বা ইজিলি ভাবে কথা বলা যায় না, একটু লজ্জা বা একটা শরম বা একটা দেখা যায় একটু অন্যভাবে কথা। ওই সময় আপনার কিছু প্রয়োজন হলে বা আপনাকে ওনার সাথে কথা বলার সময় কিভাবে বা কোন ইশারা বা ইঙ্গিত দিয়ে বা কিভাবে ওনাকে কথা না, আসলে দেখা যাচ্ছে দাঁড়ায় থাকতাম যখন, মানে ওনার চোখে চোখ পড়তো, তখন বলতাম যেভাবে মানে একটু ওই রুমে আসেন, মানে কোনো দেখা যাচ্ছে আমরা তো জয়েন্ট ফ্যামিলি, শাশুড়ি ননদ সবাই কথা বলতেছে, ওই টাইমে ডাকাটাও খারাপ, তখন দাঁড়ায় থাকতাম, উনি কখনো যদি হঠাৎ করে তাকাইতো তখন ইশারা দিয়ে বলতাম একটু, মানে এভাবে চোখে চোখের ইশারায় ডাকতাম আর কি। এটা একটু আমি এড করি ইনভিটেশন, এটা ও আমাকে প্রায় 6 মাস আপনি আপনি করে বলছে, যদিও সে তুমি বলতে অনেক লজ্জা শাই ফিল করতো, পরে আমি বলছি তুমি তো আমাকে তুমি বলতে পারো। আশেপাশে যারা আসছে বলে ভাবি আপনাকে আপনি আপনি করে বলে, এটা কেমন শোনা যায়? আমি বলি ওকে তুমি বলতে, তো বলে না। তো বেশ কিছুদিন পার করে তারপরে আপনি থেকে তুমি যাও। হ্যাঁ, এখনো কিন্তু চেম্বারে কিন্তু আপনিই বলি, স্যার বলি, আবার চেম্বার বাসায় তুমি বলি। চেম্বার অফিশিয়ালটা কোন মেইনটেইন করে পুরো, ওটা তো আপনাকে মেইনটেইন করতেই হবে, কারণ এটা হচ্ছে একটা প্রফেশনাল। হ্যাঁ, দেখা যাচ্ছে চোখের ইতে উনি বুঝতে পারতো যে মানে কোনো দরকার হয়তো ভাইয়াতে তখন। ধন্যবাদ। আপনার জীবন, আপনাদের বিয়ের পরে
বিবাহিত জীবনের পরে আপনাদের ঈদটা মানে কোন ধরনের বা কি কি ধরনের উদযাপিত হয়েছে বা তখনকার অনুভূতি? সত্যিকার অর্থে আপনার এই ঈদ যদি বলেন, আমার জীবনের আমি শ্রেষ্ঠ ঈদ বলবো, এই ঈদটা আমার জীবনে। বলতে পারেন যে আপনি শ্রেষ্ঠ ঈদ বলতেছেন এতগুলো ঈদ পার করে, সেটা কেন? এটা এই জন্য যে আমার জীবনের সবসময় আমি একটা টার্গেট নিয়ে চলতাম যে আমি এই কাজটা আমাকে করতে হবে, এই কতদিন আমি এই জিনিসগুলো থেকে বিরত থাকা এই ডেস্টিনিতে আমি পৌঁছাবো। তো আমি দেখা যাচ্ছে যে আমার সেই কাজটা ফুলফিলভাবে আমি করতে পারছি। তো ঠিক এই যে ঈদটা গেল, এই ঈদের আগ পর্যন্ত আমার লাইফের একটা ফাইনাল ডেস্টিনেশন ছিল, গন্তব্য ছিল যে আমার এই জিনিসটা আমাকে পেতেই হবে অ্যাট এনি হাউ। সেটা হলো যে আমার যে একমাত্র পুত্র, ওর নাম কাজী শাহরিয়ার তারেক সীমান্ত, সে এই মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছে, ইন্টারমিডিয়েট পাস করে গোল্ডেন, মেট্রিকেও গোল্ডেন, এসএসসিতেও গোল্ডেন, ইন্টারমিডিয়েটেও গোল্ডেন। তো মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছে। তো আমার সর্বসময় তাকে বলা ছিল যে বাবা, এটাই ছিল তোমার প্রতি আমার শেষ চাওয়া, যে তোমাকে মেডিকেলে চান্স পেতে হবে এবং সেটা হতে হবে সরকারি মেডিকেল। কারণ অনেকেই জানে যে রাসেল সাহেব একটু সলভেন্ট ঘরের ছেলে, ওনার ছেলে ইয়েতে সরকারি চান্স না পেলেই কি পয়সা দিয়ে হয়তো ইয়েতে প্রাইভেট মেডিকেলে ভর্তি করাই দিচ্ছে, তোমার ভর্তিটাকে কিন্তু ওইভাবে নেবে না। দর্শক, এর মাঝখান দিয়ে একটু কথা বলে নিই যে আসলে আমাদের রাসেল ভাই উনি যদিও বর্তমানে একজন আইনজীবী, কিন্তু ওনাদের ফ্যামিলিটা কিন্তু ডাক্তার ফ্যামিলি, এবং ওনার কিন্তু আমরা যতটুকু জানি যে ওনারও কিন্তু ইচ্ছে ছিল ডাক্তার হওয়া। ভুল বললাম না? না, এক্স্যাক্টলি। তো এরপরে ওই আমার ছেলেকে যখন এটা বললাম, তখন বললো বাবা তুমি টেনশন করো না, আমি যদি সরকারিতে চান্স না পাই তাহলে আমি প্রাইভেটে পড়বো না, তোমাকে আমি মানুষের সামনে খাটো করবো না। ওর কথা হয়েছে যে মানুষ যেন এই কথা তোমাকে বলতে না পারে যে পয়সা আছে বলে পয়সা দিয়ে প্রাইভেটে ভর্তি করাই দিচ্ছে। তো আমি খুব টেনশনে ছিলাম। ওর পরীক্ষার আগের দিন আমরা যেখানে সিট পড়ছে এটা গিয়ে দেখে আসছি, আবার ওইখানে একটা 3 স্টার মানের একটা হোটেল ভাড়া করছি, হ্যাঁ, বা ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে ওর এই এমবিবিএস পরীক্ষার সিট পড়ছে। আমরা দুজনে গেছি, মানে 24 আওয়ার্স ওকে আমরা অবজারভেশনে রেখে পরীক্ষার হলে ঢুকাই দিচ্ছি। পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছে, তো জিজ্ঞেস করলাম কিরকম অ্যান্সার করলো, মোটামুটি। আমার ছেলে কখনোই মানে 100% অ্যান্সার করলো, আগে কখনোই বলতো না যে আমি ভালো করছি বাবা, 100-এর অ্যান্সার করছি, এরকম বলতো না। আমার ভিতরে মানে একটা অশান্তি কাজ করতেছে যে ও বলে না কেন মুখ ফুইটা, এত আয়োজন ওর জন্য, এত করলাম, দৌড়াদৌড়ি ছুটাছুটি করলাম। এবং এবার প্রশ্নটা একটু, আর প্রশ্নটাও খুব ক্রিটিক্যাল কোশ্চেন হয়েছে, এমবিবিএস এর ভর্তি পরীক্ষার কোশ্চেন। যাই হোক, এনিওয়ে রাইট নাও আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, যে ওর যেদিন রেজাল্ট হলো পরে তখন আমি আমার চেম্বারে আমি একটা ক্লায়েন্টসের সঙ্গে খুব একটা জটিল মামলা নিয়ে ডিলিংস করতেছিলাম, এবং ভালো একটা অ্যামাউন্ট আমি পেতে যাচ্ছি। আমাকে হাতে টাকা দিয়েছে, আমি টাকা গুনতেছি, এমন টাইমে বাসা থেকে ম্যাডাম আমাকে কয়েকবার ফোন করছে, আমি ধরতেছি না, যে ধরবো পরে আমি টাকাটা গুনে নিই। তো আমার ছেলেও ফোন করতেছে, হ্যাঁ, তো আমার ছেলেও ফোন করছে, আমি ফোনকে গুরুত্ব না দিয়ে আমি টাকাটা গুনতেছি। তো তারপরে আমার মহড়ারকে সে ফোন করে বলতেছে স্যারকে জটিল একটা সংবাদ আছে, তাড়াতাড়ি ফোন ধরতে বলো। তারপর আমি ফোনটা পিক করলাম, বলে আরে তোমার ছেলে সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আমি তো তখন কি করবো, হাতের টাকাগুলো উড়াই দিয়ে আমি বলবো আমি জিতে গেছি। তো এখন আমার সামনে যে মক্কেলরা বসেছিল তারাও মানে কি বলবো, আতঙ্ক এবং ভয়, আমার এই উদ্ভট আনন্দ দেখে মানে এরা কেমন যেন হয়ে গেছে। তারপর বলছে স্যার কি খবর পেলেন, কি আপনি এত আনন্দিত? আমি আরে আমার ছেলে এমবিবিএস এ চান্স পেয়েছে সরকারি মেডিকেলে এবং 2 দিন বাদে ডাক্তার হতে যাচ্ছে। তারপর বললো ও স্যার তাহলে তো মিষ্টি খাওয়ান। আমি মিষ্টি কেন, আপনারা যা চান আমি উজাড় করে খাওয়াবো। তারপর সত্যিকার অর্থে 5 মিনিটের মধ্যে তাদেরকে বিদায় করে আমি বাসায় চলে গিয়ে আমার ছেলেকে এইভাবে কোলে নিয়ে, ওর ওয়েট এখন মনে হয় যে 45 কেজির উপরে হয়ে যাবে, ওকে আমি একদম কাঁধে উঠাই ফেলছি। কাঁধে উঠায় প্রায় 20 মিনিট কান্নাই ছাড়ে না ছেলেকে, একটু হেসে তারপর আমার কান্না, সে কি কান্না, আনন্দের কান্না। আপনি যদি সেই কান্নাটা তখন কান্না অবস্থায় ঢুকতেন ঘরে, তাহলে ভাবতেন যে হয়তো কেউ মারা গেছে এদের বাড়িতে। মানে এটা খুব আনন্দের খুশির কান্না।
এটাই ছিল আমার জীবনের শেষ পাওয়া। সেই পাওয়াটা আমি এই ঈদের আগে পেয়েছি। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমার এই ঈদটা কেমন কেটেছে, এবং বর্তমানে আমি খুব ফুরফুরে মেজাজে আছি, এবং আমার বলতে পারেন যে আমার মনে এখন আর কোনো টেনশন নেই, পৃথিবীতে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। আপনার জীবন নিয়ে আরো আনন্দ আসুক। আপনার শুধু আপনার ছেলে এমবিবিএস ডাক্তার হোক এবং বড় বড় পিএইচডি করে বড় ডাক্তার হোক, সেটি আমরা দোয়া করি, সে কামনা করি। ধন্যবাদ আপনাকে। আপনার জীবনের বর্তমান না বিয়ের পরে আনন্দের সম্পর্কে একটু জানতে চাচ্ছি। বিয়ের পরে আনন্দ হচ্ছে, আমরা বিয়ের পরে মানে আসলে সাহেব এমনি উনি অনেক সংস্কৃত মনা, মানে এই বয়সেও না ঘোরাঘুরিটা খুব পছন্দ করে। মানে আমাদের লাইফে আমরা ঘুরে হয়তো আমাদের টাকা পয়সা মানে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করি। দেখা যাচ্ছে একদিন বা 2 দিন যদি বাসা থেকে না বেরোই, মানে উনি মনে অস্থির হয়ে যায়, এই জায়গায় চলো ওই জায়গায় যাই, মানে এই জায়গায়। তখন আর ঈদের পরবর্তী তো বুঝাই যাচ্ছে, সে 1 সপ্তাহ আগে থেকে হোটেল বুক করা, কক্সবাজার, কখনো বাহিরে। কিছুদিন আগে একবার মালয়েশিয়াতে গিয়েছিলাম, আমাদের খুব এই মালয়েশিয়ার ট্যুরটা মানে খুবই মজা হয়েছে, মানে খুব মানে বলার বাহিরে। ওখানে কেবল কার, হ্যাঁ ইন্দোনেশিয়া তো পরে গেলাম। মানে এরকম ঈদের পরবর্তী সব প্রোগ্রামগুলা দেখা যাচ্ছে। আমাদের ম্যারেজ ডে একবার প্লেনে উনি আমাকে উইশ করছে। মানে আমাদের ঈদের অনেক মানে আনন্দ দেখা যাচ্ছে। প্রতিটা ঈদই উনি ঘোরাফেরায়, মানে কখন আমরা বাসায় বসে থাকি না। ঈদ উল ফিতরের রোজা, রমজান মানে রোজার শেষে ঈদের পরের দিন থেকে দেখা যায় 1 সপ্তাহ মানে তো 2-1 দিন বন্ধই থাকে, 4-5 দিন। কারো 2-1টা ইম্পর্টেন্ট করি, সেটা হচ্ছে ওর ইয়ে আসছে বিবাহ বার্ষিকী, তো আমি সাডেনলি ওকে একটা ইয়ে দেবো, সারপ্রাইজ দেবো। তো আপনারা জানেন যে ইন্দোনেশিয়ায় যেতে কিন্তু ভিসা করতে হয় না, পোর্ট এন্ট্রি ভিসা। আমি পোর্ট এন্ট্রি ভিসা করে টিকিট কেটে অলরেডি বাসায় চলে আসছি। ওই দিন রাত্রি ফ্লাইট। তো আইসা বলতে তাড়াতাড়ি আমার ইয়ে হইলো যে রাত 12টা বাজে ওই এয়ারে থাকবো, এবং টাইমটা ওই এয়ারের যে টাইমটা ওইটা 11:30 ছিল, মানে বাংলাদেশ থেকে ফ্লাইয়ের টাইম ছিল 11:30, আর ওখানে যে পৌঁছবে মেবি 2:30টার মতো এরকম ইন্দোনেশিয়াতে। তো তারপরে ওই ও বলে হঠাৎ করে দূর দেশে যাবে, তুমি আমাকে বলবা না, জামা কাপড় রেডি পাবে না? আমি আরে দূর যা আছে তাই নিয়ে চলো। তো চলে গেলাম। তো ওই যখন রাত 12টা-1 হয়েছে, তখন মানে হ্যাপি ম্যারেজ ডে টু ইউ বলে যখন ওকে আমি একটু হাগ করলাম, তখন ও সিরিয়াসলি সারপ্রাইজড যে আসলে কি কবিতাও লিখে উপহার দিল আমাকে। একটা প্লেনে বসে উড়ন্ত অবস্থায় প্লেনে বসে একটা কবিতা লিখলাম ওকে, সেটা দিয়েছি। সেটা এখনো খুব আনন্দের, হ্যাঁ আসলে খুবই মজা হয়েছিল যে আমরা এটা ওর জীবনে আমি মনে করি যে একটা আনন্দের একটা অংশ। ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। আসলে দর্শক, এই আমরা অনেক সময় দেখা যায় আমাদের মেয়েরা, মায়েরা কত কষ্ট করে বাসায় কাজ করে এবং তার সন্তানদের সামলায়, বাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে কত কিছু করে, কিন্তু দেখা যায় স্বামীরা এসে বলে, এই সারাদিন কি করেছো, শুধু রান্না বাড়া করেছো আর তুমি সময় পাও না। এরকম ধরনের অনেক সময় অনেক বিতর্কিত এবং বিতর্কের সৃষ্টি হয়, এবং আইন পেশায় দেখা যাচ্ছে অনেক নারীরা এই নির্যাতনের শিকার হচ্ছে। আর পুরুষরা কিন্তু আমার ব্যতিক্রম সেরকম নয়, তারা সারাদিন খেটে বাসায় এসে দেখা যায় এই স্বামী, অনেক নারীরা ব্যতিক্রম বলছি, অনেক নারীরা দেখা যায় তাকে দুগা ভাত দেবে বা কিছু খাবার দেবে, তাকে এই তোমারটা তুমি নিয়ে নাও। আমরা যদি এর ব্যতিক্রম উল্টাটা দেখি তাহলে কেমন হয়? যে আজকে আমরা দেখব আমাদের ভাইয়াকে যে মেয়ে হয়ে তার উপস্থাপনা কতটুকু, আর আমার আপাটা ছেলে হওয়ার পরে তার উপস্থাপনা বা তার এই বিষয়টা কতটুকু। দর্শক, আমরা এটা দিয়ে দেখব আসলে ডিফারেন্সটা কতটুকু, আমরা সেটা জানতে চাই এবং দেখতে চাই। তদ্রুপ আপা এই পাঞ্জাবিটা পরে এবং গামছাটা দিয়ে আপনি আজকের জন্য, এই মুহূর্তের জন্য আপনি ছেলে হয়ে আপনার ওয়াইফকে যা বলার বলবেন এবং হাজব্যান্ডকে, আর আপনি আপনার ওয়াইফের মতন এই শাড়িটা পরে এবং সেই আচরণটা দেখবো যে আসলে কতটুকু ডিফারেন্স, কতটুকু। তার মানে শাড়িটা আমাকে পরে তার সাথে কথোপকথন, মানে মেয়ে হয়ে কথা বলতে হবে আমাকে। এটা কতটুকু, এটা লুঙ্গিটা উপর দিয়ে পরে। দর্শক, শুরু হচ্ছে আমাদের গেম শো। এখান থেকে দাঁড়িয়ে এটা
সত্যিকার অর্থে জীবনে এটা প্রথম অভিজ্ঞতা। কখন শাড়ি কোনোদিন পরি নাই, অনুষ্ঠানে এসে ঈদ আনন্দ যখন করতে হবে। দেখি কার কতটুকু সে অভিজ্ঞতা এবং সে অভিজ্ঞতার আলোকে তারা কতটুকু কি করতে পারে। নারী এত সোজা না, অনেক কষ্ট। সেই 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে এবং শাড়ি পরে তার পুরো সংসারটা সামলায়। এখন দেখবো যে আসলে কতটুকু পরিশ্রম করে। আসলে এটা একটা অন্য ধরনের একটা অনুভূতি। দেখা যাক আসলে সেই অনুভূতিটা কতটুকু এবং আর কিভাবে সেই অনুভূতিটা আপনাদের কথা শোনেন, এই আপনি তো আমাদের বলে গেছিলেন যে ভাত রান্না করে রাখতে আর একটু আলু ভর্তা 2টা ডিম ভাজি হলেই হবে। তো আমি তো এটা করতে পারি নাই। বাসায় আমার বান্ধবীরা চলে আসছিল, ওদের সাথে গল্প করতে করতেই আমার সময় কেটে গিয়েছে। আপনি একটু অপেক্ষা করবেন? কেন? আমি সারাদিন বাইরে কাজ করে আসলাম, তুমি ভাত রান্না না করে গল্প করবা? এই কেন, কি কাজ করো সারাদিন বাসায় বসে? একটু ভাত আর আলু ভর্তা করতে পারো না? আর এখন বলতেছে অপেক্ষা করতে, ক্ষুধা আমার পেট জ্বলে যাচ্ছে। দেখেন, কিছু মনে করেন না, ডেলি তো আপনাকে আমি রান্না করে খাওয়াই। আজকে একদিন না হয় একটু সবুর করেন না। আমার বান্ধবীরা ওই ঘরে, ওরা তোমার কাজটাই তো রান্না করা, তাহলে ডেলি আর কি রান্না করো? দুজনের রান্না, সেটা আবার ইয়ে করতে হয়। আমরা বাইরে সারাদিন ঘুরে দেখো কিরকম পরিশ্রম লাগে। আসতে বলেন না, দেখেন আমার বাবার বাড়ির মানুষ এসেছে। আপনি আজকের দিনটার জন্য একটু ইয়ে করতে পারেন না? একটু একটু মেহরবানি করেন। এটা যদি মনে করতে তাহলে রান্নাটা করেই রাখতা। তাহলে তো এখন আমার মেজাজ খারাপ করো না। যাও, কিন্তু বান্ধবীদের সাথে গল্প করো, আমার সাথে কথা বলতে এসো না। আর একটু আস্তে কথা বলেন, ওরা শুনলে আমাকে অনেক ভালো জানে। ওরা না, ওদের না আমার সম্বন্ধে অনেক ভালো ধারণা। কিন্তু আপনি যেভাবে বলছেন এভাবে আসলে করতে গেলে আমি অনেক লজ্জা পেয়ে যাবো। তোমার লজ্জা পেতে হবে না, যাও চলে যাও, ওদের সাথে গল্প করো, আমার কাছে আসতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি যত দ্রুত পারছি ওদের বিদায় করে দিয়ে আমি আপনার ডিম ভাজা এবং ভাত আমি রান্না। আমি খাবোই না, আমি বাইরে থেকে খেয়ে আসবো। না, এখন আর লাগবে না ভাত রান্না করতে। ধন্যবাদ ধন্যবাদ। আসলে সত্যি যে অভিজ্ঞতা, সত্যি আসলে আমরা খুব প্লিজড। এমন একজন বিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে আমরা এইভাবে যে দেখতে পেয়ে আসলে আমরা খুব উৎফুল্ল। এবং দর্শক, আমরা সত্যি সত্যি আপনাদের আবার আপনাদের উদ্দেশ্যে একটা কথা দিই। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। ফয়সাল ভাই, দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষ প্রান্তে, আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে এসে পড়েছি। এই বছরে এবারে এই সিয়াম সাধনা 30 দিন রোজা রাখার পরে ঈদটা আসলো, ঈদটা কাটালেন, সে সম্পর্কে আমরা জানি এবারে। সত্যিকার অর্থে সবসময় আমি পুরো রোজা করতে পারি না, মাঝে মাঝে একটা দুটো ভাঙা পড়ে যায়। কিন্তু এবার আমি সবগুলো রোজা রাখতে পেরে আমি নিজেকে অনেক পবিত্র মনে করছি এবং মনে হয় যে ছোটখাটো ভুল ভ্রান্তি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আল্লাহ হয়তো এই 30টা রোজা রাখার কারণে আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এবং মোটামুটি ভালোই আনন্দ হয়েছে। তবে যেহেতু একটু বয়স হয়ে গিয়েছে, এখন তো আর ওইভাবে ছুটাছুটি করতে পারি না, তো ভালোই হয়েছে মোটামুটি বেশ। আপনাকে আমাদের ঈদ আনন্দ অনুষ্ঠানে এনএনটিভি স্টুডিওতে এসেছেন, অনেক ব্যস্ততার মাঝেও আপনি এসেছেন। আপনাকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকেও অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আপনি ডেকেছেন এবং এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার সুযোগ দান করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপা, এই বছর আপনার ঈদটা কেমন গেল বা কেমন ভাবে উপভোগ করলেন? এবছর ঈদটা আসলে আমার অনেক আনন্দই কেটেছে। আর একটু খারাপ লেগেছে এই জন্য যে আমার আম্মা একটু অসুস্থ। আমার আম্মার জন্য একটু, কিন্তু একদিক দিয়ে আনন্দ, একদিক দিয়ে দুঃখ। যেমন আমার ছেলেটাও রেজাল্ট ভালো করেছে, ওকে নিয়ে আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছি এবং ওর আমাদের ভিতরে একটা শান্তি
কাজ করেছে যে ওকে নিয়ে ঘুরতে পেরেছে, আর ওরও খুব আনন্দ, মানে রিল্যাক্স মোডে, কোনো টেনশন নাই, পড়াশোনার কোনো চাপ নেই। খুব ইয়ে করে মজা করেছি, বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাসায় সবাই ওকে দেখার জন্য খুব ইয়ে করেছে, ঘুরেছে, এবং বাহিরে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি সবার মতো। সবকিছু মিলে খুব ভালো কেটেছে। আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন। আপনার জন্য আমাদের ঈদ আনন্দ অনুষ্ঠানে এনএনটিএল পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা ঈদ আনন্দ অনুষ্ঠান গিফট দেওয়ার জন্য। আপনাকে আমাদের ঈদ আনন্দ অনুষ্ঠানে শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ সৈকত ভাই, আপনাকেও ঈদ আনন্দ অনুষ্ঠানের উপস্থাপনা খুব সুন্দরভাবে করেন আপনি, যেটার কোনো তুলনা হয় না, এবং আপনি আমাদের আমন্ত্রণ করেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং এনএন টিভির সমস্ত কলা কৌশলী ওনারা আমাদের খুব পরিচিত, আমার খুব ভালো লাগে, প্রতি বছর ওনাদের সাথে দেখা হয়। সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং ঈদ মোবারক এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ আর নয়, আগামী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক। ঈদ মোবারক।